সাইমন ভেবেছে আমি এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বাসের সিটে ঘুমাচ্ছি। ও ধারণাও করতে পারেনি যে ওর সাজানো বিশ্বাসের তাসের ঘরটা ভাঙার জন্যই আমি ঠিক দরজার ওপাশে দাঁড়িয়ে আছি। লিফটের 4 নম্বর বোতামটা চেপে যখন আমাদের ফ্লোরে নামলাম, করিডোরটা একদম নিস্তব্ধ। আমি খুব সাবধানে কোনো শব্দ না করে চাবিটা তালার ভেতরে ঢুকালাম। হাতটা সামান্য কাঁপছিল, কিন্তু মনের ভেতরের ক্ষোভ আর জেদ আমাকে শক্ত করে রাখলো। খুব ধীরে নিঃশব্দে দরজাটা খুললাম। ড্রয়িং রুমের লাইটগুলো নেভানো, শুধু ভেতরের বেডরুম থেকে মৃদু আলোর একটা রেখা ভেসে আসছে। সেই আলোর রেখা ড্রয়িং রুমের মেঝেতে এসে পড়েছে। সেই সাথে ভেসে আসছে একটা চেনা হাসির শব্দ, যে হাসিটা আমি 4 বছর ধরে ভালোবেসে এসেছি, আর যে হাসিটা আমার স্কুল জীবনের অজস্র স্মৃতির অংশ। আমি পা টিপে টিপে সুপার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা পুরো আটকানো ছিল না, সামান্য ফাঁক ছিল। ভেতরের দৃশ্যটা দেখে আমার পুরো শরীর যেন এক মুহূর্তে বরফ হয়ে গেল। সাইমন বিছানায় আধশোয়া হয়ে আছে, আর ওর বুকের উপর মাথা রেখে শুয়ে আছে রাফিয়া। রাফিয়ার গায়ে আমারই একটা সুতির শাড়ি, যেটা আমি গত ঈদে কিনেছিলাম। সাইমন ওর চুলে বিলি কেটে দিতে দিতে বলছিল, অনন্যাকে চিটাগাং পাঠিয়ে ভালোই হলো, অন্তত আগামী 4-5 দিন আমাদের আর কোনো লুকোচুরি করতে হবে না। রাফিয়া আলতো করে সাইমনের গালে হাত দিয়ে বলল, কিন্তু ও যেভাবে কাল জেরা করেছিল, আমার তো ভয়ই লেগে গিয়েছিল। মেয়েটা বড্ড সন্দেহপ্রবণ হয়ে উঠেছে দিন দিন। আরে ছাড়ো তো ওর কথা, সাইমন তাচ্ছিল্যের সুরে বলল। অনন্যাকে হ্যান্ডেল করা কোনো ব্যাপারই না। দুটো মিষ্টি কথা আর একটু নাটক করলেই ও গলে একদম জল হয়ে যায়। ও চিরকালই একটু বোকাশোকা। আমার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জলও নামলো না। 4 বছরের সংসার, হাজারটা স্মৃতি আর একটা গভীর বন্ধুত্ব, সবকিছু যেন এক পলকে পুড়ে ছাই হয়ে গেল। আমার বুকের ভেতর যে কান্নাটা দলা পাকিয়ে আসছিল, সেটাকে জোর করে চেপে আমি পকেট থেকে ফোনটা বের করলাম। ক্যামেরাটা অন করে ভিডিও রেকর্ডিং চালু করলাম। তারপর দরজাটা এক ঝটকায় পুরোটা খুলে ভেতরে ঢুকে লাইটের মেইন সুইচটা অন করে দিলাম। হঠাৎ তীব্র আলোতে দুজনই চমকে উঠে ছিটকে আলাদা হয়ে গেল। সাইমন বিছানা থেকে প্রায় লাফিয়ে উঠল। ওর মুখের সমস্ত রক্ত যেন এক মুহূর্তে শুষে নিয়েছে কেউ। রাফিয়া অপ্রস্তুত হয়ে শাড়ির আঁচল টানতে টানতে বিছানার এক কোণে কুঁকড়ে গেল। অনন্যা, তুমি তো চিটাগাং। সাইমনের গলা কাঁপছিল। ও তুতলাতে শুরু করলো। আমি কোনো কথা না বলে ফোনটা ওদের দিকে তাক করে রাখলাম। ভিডিও রেকর্ডিং চলছে। অনন্যা প্লিজ, তুই যা দেখছিস তা নয়। আমি আসলে রাফিয়া কেঁদে ফেলার ভান করে এগিয়ে আসতে চাইল। খবরদার রাফিয়া, এক পাও এগোবি না। আমার কণ্ঠস্বর এতটাই ঠান্ডা আর ধারালো ছিল যে ও থমকে দাঁড়িয়ে গেল। আমার শাড়িটা গায়ে দিয়ে আমার ওই বিছানায় বসে এই নাটকটা করতে তোর একটু ঘেন্না করলো না? তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। সাইমন এবার নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বলল, অনন্যা মাথা ঠান্ডা করো। আমি স্বীকার করছি আমাদের ভুল হয়েছে, কিন্তু প্লিজ ফোনটা নামাও। আমরা বসে কথা বলতে পারি। কথা বলার আর কিছু বাকি নেই সাইমন। আমি ভিডিওটা বন্ধ করে ফোনটা ব্যাগে রাখলাম। গত 4 বছর ধরে যাকে আমি স্বামী ভেবেছি, সে আসলে একটা মেরুদণ্ডহীন প্রতারক। আর যাকে বোন ভেবে আশ্রয় দিয়েছিলাম, সে একটা বিষাক্ত সাপ। আমি আর এক মুহূর্ত ওই ঘরে দাঁড়ালাম না। ড্রয়িং রুমে এসে আমার লাগেজটা আবার হাতে নিলাম। সাইমন আমার পেছন পেছন ছুটে এলো, আমার হাত ধরার চেষ্টা করলো। অনন্যা প্লিজ যেও না, একটা সুযোগ দাও। আমি রাফিয়ার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেব, প্রমিস করছি তোমার সাথে। আমি ওর দিকে ঘুরে তাকালাম। আমার চোখে তখন আর কোনো কান্না ছিল না, ছিল তীব্র ঘৃণা। যে মানুষটা আমার অনুপস্থিতির কয়েক ঘন্টার মধ্যে অন্য একটা মেয়েকে আমার বিছানায় নিয়ে আসতে পারে, তার কোনো প্রমিসের মূল্য আমার কাছে নেই। এই ভিডিওটা খুব জলদি আমাদের ডিভোর্সের নোটিশের সাথে তোমার আর রাফিয়ার পরিবারের কাছে পৌঁছাবে। ঢাকার এই ফ্ল্যাটটা আমার বাবার টাকায় কেনা সাইমন। আমি কালই আমার আইনজীবীকে পাঠাচ্ছি। আগামীকাল সকালের মধ্যে যেন তোমাকে আর তোমার এই সস্তা সঙ্গিনীকে আমার বাসায় না দেখি। দরজাটা জুড়ে টেনে আমি বের হয়ে এলাম। লিফটে যখন নিচে নামছিলাম, তখন বাইরের বাতাসের ঠান্ডা হাওয়াটা আমার মুখে এসে লাগলো। আমার খুব হালকা লাগছিল। হ্যাঁ, আমার বিশ্বাস ভেঙেছে। আমার 4 বছরের সংসার শেষ হয়ে গেছে, কিন্তু আমি হেরে যাইনি। একটা মিথ্যে আর প্রতারণার চাদর টেনে বাঁচার চেয়ে সত্যিটা জেনে মুক্ত হওয়া অনেক ভালো। জীবনের এই অন্ধকার অধ্যায়টা আমি আজ রাতেই পেছনে ফেলে এলাম, নতুন এক ভোরের সন্ধানে।